শিয়ালপাড়া জঙ্গলের এক গুহার ভেতরে এক হাসি তার 7টি ছানাকে নিয়ে বাস করত। একদিন হাসি তার ছানাদেরকে বলল, চলো আমার সোনারা, আজকে আমি তোমাদের নিয়ে যাব নদীতে সাঁতার শেখাতে। তোমরা তো এখন অনেকটাই বড় হয়ে গেছো, এখন তোমাদের সাঁতার শেখা দরকার। সারা জীবন তো আমি আর বেঁচে থাকবো না, তোমাদের সাঁতার শিখে নিজে নিজেই নদী থেকে মাছ শিকার করে খেতে হবে। কি মজা, কি মজা! আমরা নদীতে সাঁতার শিখতে যাব। মা, আমিও সাঁতার শিখতে যেতে চাই। হ্যাঁ আমার সোনা, আমি তো বললামই, আমি তোমাদের সবাইকে নদীতে সাঁতার শেখাতে নিয়ে যাব। চলো আমার সাথে। এই বলে হাসি তার 7 ছানাকে নিয়ে চলল নদীর দিকে। হাঁটতে 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 তারা নদীর কাছে পৌঁছে গেল। শোনো আমার সোনারা, আমি তোমাদের এই নদীতে সাঁতার শেখাবো। প্রথমে আমি নদীতে নামছি, তোমরা আমাকে দেখে ঠিক আমার মতো করে নদীতে নামবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা। এই বলে হাসি নদীর পানিতে নেমে গেল, আর হাসির পেছন পেছন তার ছানাগুলো নদীতে নেমে গেল। কি যে মজা লাগছে! নদীর পানিগুলো কত ঠান্ডা! হ্যাঁ আমার সোনারা, নদীর পানিতে সাঁতার কাটতে খুব ভালো লাগে। তাই তো হাঁসদের প্রিয় জায়গা হচ্ছে নদী, তারা সব সময় নদীতে সাঁতার কাটতে চায়। সোনারা, এখন আমি তোমাদের ডুব দেওয়া শিখাবো। তোমরা আমাকে দেখো, আমি যেভাবে ডুব দেব তোমরাও ঠিক আমার মতো করে ডুব দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। এরপর হাসি নদীর পানিতে ডুব দিল, আর কিছুক্ষণ পরে পানির নিচ থেকে একটি মাছ ধরে নিয়ে উপরে উঠে এলো। দেখলে আমার সোনারা, এভাবেই পানিতে ডুব দিতে হয়, আর পানির নিচে যে মাছ থাকে সেগুলো ঠোঁট দিয়ে ধরে আনতে হয়। এবার তোমাদের পালা, নাও তোমরা সবাই একসাথে ডুব দাও। এরপর হাসির 7 ছানাই নদীর পানিতে ডুব দিল, আর কিছুক্ষণ পরেই পানির উপরে ভেসে উঠলো। মা, তুমি তো ডুবতে একটা মাছ ধরে এনেছিলে, কিন্তু আমরা তো পারলাম না। শোনো আমার সোনারা, মাছ ধরা এত সহজ কাজ নয়। তোমরা যখন নদীর পানিতে সাঁতার কাটতে ও ডুব দিতে অভ্যস্ত হবে, তখন দেখবে তোমরা এমনিতেই মাছ ধরা শিখে যাবে। এখন শুধু সাঁতার কাটা শেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমরা একটু সাঁতার কাটতে কাটতে ওই নদীর মাঝখানটায় যেতে চাই। আরে কি বলছো আমার সোনারা, মাঝখানে তো যাওয়া যাবে না। মাঝখানে গেলে আমাদের বিপদ হতে পারে, কারণ তোমরা এখনো ভালো করে সাঁতারে শেখোনি। কেউ যদি আক্রমণ করে ফেলে তখন আমরা কিনারে যেতেই পারবো না। না না, আমি কিছু শুনতে চাই না, আমি নদীর মাঝখানে যেতে চাই। আমাকে নদীর মাঝখানে নিয়ে চলো মা। আহ, কি চেঁচে শুরু করলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে বেশি সময় নয়, সামান্য কিছু সময় আমরা নদীর মাঝে থেকে আবারও কিনারায় চলে আসব। এই বলে হাসি তার 7 ছানাকে নিয়ে নদীর মাঝখানে চলে গেল। ওদিকে নদীর কিনারায় এক ঝোপের মধ্যে ডিম দিয়েছিল এক দুষ্ট কুমির। হঠাৎ দুষ্ট কুমিরের চোখ পড়ে গেল হাসির 7 ছানার উপর। একে দেখছি আমি, ওই হাসির 7-8টে ছানা হয়েছে। আরে বাহ, ছানাগুলো দেখতে তো খুব সুন্দর হয়েছে। দেখতেই যে সুন্দর, খেতে না জানি আরো কত সুন্দর লাগবে। আজকের মধ্যেই তো আমার ডিম ফুটে ছানা বের হওয়ার কথা। ছানাগুলো বের হলেই তো ওরা খেতে চাইবে। এক কাজ করি, ওই হাসির 7-8টে ছানাকে আমি ধরে নিয়ে আসি, তাহলে আমার ছানাদের এক বেলার খাবার হয়ে যাবে। হা 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 হা। এদিকে নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিল এক শিয়ালিনী। শিয়ালিনী দূর থেকে দেখতে পেল এক হাসি তার 7টি ছানাকে নিয়ে নদীর মাঝখানে খেলা করছে। ওই হাসিটার কি ভাগ্য, 7-8টি ছানাকে নিয়ে নদীতে খেলা করছে। আর আমার কপালটা দেখো, আমার বিয়ে হওয়ার 12 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা ছানাপোনার মুখ দেখলাম না। আর কত বছর যে আমাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত থাকতে হবে, সে একমাত্র খোদাই জানে। শিয়ালিনী যখন এসব কথা বলছিল, তখনই সেই দুষ্ট কুমিরটি পানির তল থেকে এসে হাসিকে ধরে ফেললো। মা, তোমার কি হয়েছে? তুমি এমন
এমন করছো কেন মা? আমার সোনারা, আমি মনে হয় আর বাঁচবো না। তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালাও, কিনারার দিকে যাও। না মা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমিও চলো আমাদের সাথে। আমি যে তোমাদের সাথে যেতে পারবো না রে মা, আমাকে যে কুমির ধরে ফেলেছে। তুমি তাড়াতাড়ি তোমার ভাই বোনদের নিয়ে কিনারায় চলে যাও মা, তা না হলে যে ওই কুমির তোমাদেরকেও খেয়ে ফেলবে। এরপর হাসির 7 ছানা তাড়াহুড়ো করে কিনারার দিকে চলে গেল, আর দুষ্টু পাজি কুমির হাসিটিকে খেয়ে হাসির ছানাগুলোকে পেছন দিক থেকে তাড়া করলো। এদিকে হাসির ছানাগুলো কিনারায় উঠতে শিয়ালিনী ছানাগুলোকে বলল, ছানারা তোমরা আর এখানে থেকো না, তোমরা তাড়াতাড়ি আমার সাথে এসো, তা না হলে ওই দুষ্ট কুমির তোমার মায়ের মতো তোমাদেরকেও ধরে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চলো আমার সাথে। এই বলে শিয়ালিনী হাসির ছানাগুলোকে নিয়ে তার গুহার দিকে রওনা দিল। দুষ্ট পাজি কুমির কিনারায় এসে দেখলো হাঁসের ছানাগুলো শিয়ালিনীর সাথে চলে যাচ্ছে। আরে ধুর, এটা কোনো কাজ হলো? চেয়েছিলাম তো হাসির 7-8টি ছানাগুলোকে আমার ছানাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে যাব, কিন্তু ওই দুষ্ট পাজি শিয়ালিনী এসে আমার প্ল্যানের 12টা বাজিয়ে দিল। এটা কোনো কাজ হলো? আমার ছানারা এখন হাঁসের ছানাগুলোকে খেতে পারবে না। যাই, কি আর করার, ওদিকে আবার ডিমগুলো বাসায় একা রেখে এসেছি। এই বলে কুমির সেখান থেকে চলে গেল। এদিকে শিয়ালিনী হাঁসের ছানাগুলোকে নিয়ে তার গুহায় চলে গেল। এতগুলো হাঁস ছানা দেখে তো শিয়ালিনীর স্বামী শিয়ালের জিভে পানি চলে এলো। বাও, তুমি তো দেখছি আজ একটা কাজের কাজ করে ফেলেছো। একেবারে 7-7টা হাঁসের ছানাকে শিকার করে এনেছো, তাও আবার সবগুলো জীবিত। হাঁসের এমন কচি ছানাকে দেখেই তো আমার জিভ থেকে পানি টপ টপ করে পড়ছে। দাও দাও বউ, এখন দুজনের টপাটপ হাত ছানাগুলোকে গিলে ফেলি। খবরদার, ওদের দিকে একদম নজর দেবে না। আমি ওদেরকে তোমার খাওয়ার জন্য আনিনি। 12 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে একটা ছানা দিতে পারোনি, আবার অন্যের ছানাকে খেতে চাইছো? বউ, তুমি এসব কি বলছো? তোমার কথার মাথামুন্ড তো আমি কিছুই বুঝতে পারছি না। হাঁসের ছানাদের আমরা খাবো না তো কি করব? ওদের কি বাবা মায়ের মতো আদর যত্ন করবো? হ্যাঁ হ্যাঁ, তাই করবে। আজ থেকে এই ছানাগুলো আমার ছানা, আমি ওদের মা। ওদের মাকে আমার চোখের সামনে এক দুষ্ট কুমির নির্মমভাবে খেয়ে ফেলেছে। ওরা আমাকে বিশ্বাস করে আমার সাথে এসেছে, আমি ওদের বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। কি বলছো কি হাসি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা হলাম শিয়াল, হাঁসের ছানা কি করে আমাদের ছেলে মেয়ে হবে? আমার শিয়াল ছানার দরকার নেই, আমার এই হাঁস ছানারই দরকার। ওরাই আমার সন্তান, ওরাই আমাকে মা বলে ডাকবে। তুমি এখন গিয়ে ওদের জন্য খাবার নিয়ে এসো। যা বলছি তাই করো, আর আমার কথা না শুনলে আমি তোমাকে ছেড়ে ওদেরকে নিয়ে চলে যাব। শিয়ালিনীর কথা শুনে শিয়াল খুবই বিপদে পড়ে গেল। তাই হাঁসের ছানাগুলোকে তাদের সন্তান হিসেবে মেনে নিতে বাধ্য হলো। তারপর শিয়াল হাঁসের ছানাগুলোর জন্য খাবার আনতে চলে গেল। এভাবে হাঁস ছানাগুলো শিয়াল শিয়ালিনীর ঘরে বেশ আদর যত্নেই বড় হতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল বাস করত। দুষ্ট পাজি শিয়ালের কাজই ছিল জঙ্গলে বসবাসকারী হাঁস মুরগিগুলোকে ধরে খাওয়া। তাই শিয়ালের ভয়ে জঙ্গলের হাঁস মুরগিগুলো তাদের বাসার বাহিরে বেরি হতে পারে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওরে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আরে ধুর, এটা কোনো কথা হলো? সেই কখন থেকে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখন পর্যন্ত তো কোনো হাঁস মুরগি চোখে পড়লো না। এই হাঁস মুরগিগুলো তো দেখছি এখন চালাক হয়ে গেছে।
আমার ভয়ে তো এখন ওরা বাসা থেকে বেরিয়ে হয় না। কোন ঘন জঙ্গলের ভিতর যে ঘাপটি মেরে বসে আছে, এখন আমি ওদেরকে কোথায় খুঁজি? এদিকে তো আমার পেটের ভিতরে ক্ষুধার জ্বালায় ইঁদুর দৌড়াচ্ছে। যাই, একটু সামনে এগিয়ে গিয়ে দেখি অন্য কোনো শিকার টিকার পাই কিনা। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওরে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এদিকে গভীর জঙ্গলের ভেতরে এক গুহার মধ্যে লুকিয়েছিল এক হাসি ও তার 2 ছানা। মা, শুনলে তো? ওই দুষ্ট পাজি শিয়ালটা গান গাইতে গাইতে আমাদের বাসার সামনে দিয়ে যাচ্ছে। চুপ কর মা, চুপ কর, শুনে ফেলবে তো। না মা, শুনতে পারবে না। ও এতক্ষণে অনেক দূরে চলে গেছে। আজকের জন্য তো প্রাণটা বেঁচে গেল, কিন্তু ওই পাজি শিয়ালের চালাই তো জঙ্গলের নদীতে যেতেই পারি না। বাসা থেকে বের হলেই কাটা কেমন ছমছম করে। কখনোই দুষ্ট পাজি শিয়াল এসে খপ করে ধরে খেয়ে নেয়, কিন্তু মাছ আর শামুক ছাড়া তো আমাদের চলেই না। এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে নদীতে মাছ ধরতে যাব? আচ্ছা মা, আমরা কি মাছের শামুক ছাড়া অন্য কিছু খেতে পারবো না? হ্যাঁ মা, অন্য কিছুও তো খেতে পারি, এই যে যেমন ধান গম এগুলো। কিন্তু আমরা তো জঙ্গলে থাকি, এখানে ধান গম পাবো কোথায়? আমাদের হাঁস বংশের অনেকে গেরস্থদের বাড়িতে থাকে, তারা সাধারণত ধান গম খেয়েই বেঁচে থাকে। তাহলে তো মা আমরাও ধান খেতে পারি। বললামই তো মা, ধান তো খেতেই পারি, কিন্তু ধান পাবো কোথায়? মা, আমাদের গুহার সামনে তো অনেকখানি জায়গা পড়ে আছে। তুমি যদি সেখানে ধানের চাষ করো, তাহলেই তো আমরা নিজেদের চাষ করে ধান খেতে পারবো। কথাটা অবশ্য তুই মন্দ বলিসনি রে মা, তবে ধান চাষ করতে গেলে তো আগে ধানের বীজ দরকার। ধানের বীজ পাবো কোথায়? মা, আমাদের এই জঙ্গলটা শেষেই তো মানুষদের গ্রাম। ওই মানুষদের গ্রামেই তো মানুষরা অনেক ধান চাষ করেছে। ওখান থেকে কিছু ধান নিয়ে এসে যদি আমরা বৃষ্টির পরে গুহার সামনে রোপণ করে দেই, তাহলে দেখবে সেই ধানগুলো থেকেই চারা গজাবে, আর তারপর সেই চারাগুলো বড় হয়ে একসময় তাতে ধান ধরবে। বাহ মা, তোর তো দেখছি দারুণ বুদ্ধি হয়েছে। এত বুদ্ধি তো আমার মাথাতেও আসেনি। তুই এগুলো জানলে কি করে মা? মা, তোমার সাথে ওই দিন নদীতে গিয়েছিলাম না মাছ শিকার করতে? ওই দিন আমি নদীর ধারে দেখেছি কিছু ধান পড়েছিল, সেগুলো আমি খেয়েও ছিলাম। খুব দারুণ খেতে, কিন্তু তুমি আমাকে বকবে বলে আমি তোমায় বলিনি। তার কিছুদিন পর আবারও যখন তোমার সাথে শিকার ধরতে গেলাম, দেখি সেই পড়া ধানগুলো থেকে চারা গজিয়েছে। ও সত্যি রে মা, তুই অনেক বুদ্ধিমান হয়েছিস। আচ্ছা ঠিক আছে রে মা, আজ আমি রাতে যাব মানুষের গ্রাম থেকে ধান নিয়ে আসতে। চুপি চুপি লুকিয়ে যেতে হবে, নয়তো যদি ওই পাজি দুষ্ট শিয়াল টের পায়, তাহলে আমার ধান নিয়ে আসা বের করবে। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে গেল। রাত যখন গভীর হলো, হাসি তখন চুপি চুপি জঙ্গলের ভেতর দিয়ে মানুষের গ্রামে চলে গেল। তারপর সেখান থেকে কিছু ধান মুখে করে নিয়ে তার বাসায় ফিরে এলো। তবে সেই রাতটি কেটে গেল। মা, তুমি কি কাল রাতে মানুষের গ্রাম থেকে ধান নিয়ে এসেছিলে? হ্যাঁ মা, দিয়ে এসেছি। গভীর রাতে তুই ঘুমিয়ে গিয়েছিলে বলে তাই তোকে আর ডাকিনি। ওই দেখ মা, ধান। খুব ভালো করেছো মা। এখন শুধু আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। বৃষ্টি হলেই আমরা আমাদের ঠোঁট দিয়ে ওই জায়গাটা একটু হালকা করে নিব। তারপরে ধানগুলো আমরা এক এক করে রোপণ করে দেব। এখন বৃষ্টি যে কবে হয় তার জন্য অপেক্ষা করতে হবে। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে গেল। একদিন জঙ্গলে বেশ ঝুম বৃষ্টি শুরু হয়। তখন তারা 2 মামে মিলে তাদের গুহার সামনের ফাঁকা জায়গাটা চাষ করতে লাগলো। আর বৃষ্টি থেমে গেলে তাদের ঠোঁট দিয়ে ধানগুলো এক এক করে রোপণ করে দিল। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে গেল। একদিন হাসি গুহার বাহিরে গিয়ে দেখলো ধানগুলো থেকে চারা গজিয়েছে। মারে, জলদি আয়, দেখে যা কি অবাক কাণ্ডটাই না ঘটেছে। যাচ্ছি মা। কি হয়েছে মা? ডাকছো কেন? এই দেখ মা, ধানগুলো থেকে চারা গজিয়েছে। হ্যাঁ মা,
তাই তো, চারাগুলো তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে মা, এখন চারা গাছগুলোর আমাদের যত্ন নিতে হবে, তাহলে চারা গাছগুলো দ্রুত বড় হয়ে তাতে ধান হবে। ঠিকই বলেছো মা, আমরা ওদের এখন থেকে অনেক বেশি যত্ন নিব। এরপর থেকে হাসি আর তার মেয়ে সেই ধানের চারা গাছগুলোর অনেক যত্ন নিতে লাগলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। চারা গাছগুলো বড় হয়ে ধান গাছে পরিণত হয়ে তাতে ধান ধরেছে। এখন তাদের মা মেয়ের খুশি আর দেখে কে? দেখেছো মা, অল্প কিছুদিনের মধ্যে আমরা কেমন ধান উৎপাদন করে ফেললাম। এখন আমাদের আর কষ্ট করে নদীতে গিয়ে মাছ খেতে হবে না, আর ওই দুষ্ট পাজি শিয়ালও এখনো আমাদের আর ধরতে পারবে না। আমরা এখন আমাদের নিজেদের উৎপাদিত ধান খেয়ে থাকতে পারবো। ঠিক বলেছিস রে মা, আমিও এখন অনেক খুশি হয়েছি। সব সময় ওই দুষ্ট পাজি শিয়ালের জন্য ভয়ে ভয়ে থাকতে হতো, ভয়ে ভয়ে নদীতে যেতে হতো মাছ ধরতে, আর ওই পাজি শিয়ালটাও নদীর ধারে বসে ওত পেতে থাকতো। হা 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 হা, এখন আর ওই পাজি শিয়াল আমাদের ধরতে পারবে না। এভাবেই হাসি আর তার মেয়ে তাদের উৎপাদিত ধান খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আর এদিকে ওই দুষ্ট পাজি শিয়াল জঙ্গলে খাবারের অভাবে এ জঙ্গল ছেড়ে চলে গেল। তারপর থেকে তারা মা মেয়ে নদীতে গিয়ে নির্ভয়ে মাছ শামুক খেতে পারত। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি তার দুই ছানাকে নিয়ে বাস করত। হাসির স্বামী হাসাকে এই জঙ্গলের পাজি শিয়ালটা খেয়ে নিয়েছে। তারপর থেকেই হাসি তার দুই ছানাকে নিয়ে খুব কষ্টেই দিন পার করছে। সে তার ছানা দুটোকে রেখে কোনোভাবেই বাইরে খাবার সংগ্রহ করতে যেতে পারছে না, কারণ খাবার সংগ্রহ করতে গেলেই দুষ্ট পাজি শিয়ালটা এসে তার দুই ছানাকে খেয়ে ফেলবে। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমারও খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকেও কিছু খেতে দাও। আমার সোনারা, আমি এখন তোদের কোত্থেকে খাবার সংগ্রহ করে এনে দিব বল? আমি এখান থেকে গেলেই তো ওই দুষ্ট পাজি শিয়াল এসে তোদেরকে খেয়ে ফেলবে। কিন্তু মা, তুমি যদি খাবার সংগ্রহ করে না এনে দাও, তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। না খেয়ে ধুকে ধুকে মরাচ্ছে, একেবারে ওই শিয়ালের পেটে যাওয়াই ভালো। তোরা কি বলছিস মা? আমি তোদের কিচ্ছু হতে দিব না। আচ্ছা ঠিক আছে, তোরা গুহাতে চুপ করে ঘাপটি মেরে বসে থাক, আমি দেখি আমি তোদের জন্য কোনো খাবার সংগ্রহ করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে মা, আমরা এখানে ঘাপটি মেরে বসে থাকবো, কোনো সারা শব্দ করব না। এরপর হাসি তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে চলে গেল। হাঁটতে হাঁটতে হাসি জঙ্গলের নদীর ধারে পৌঁছে গেল। কিন্তু নদীর ধারে যেতেই হাসি দেখলো নদীর ভেতর এক দুষ্ট কুমির সাঁতার কাটছে। ওরে বাবা, নদীতে তো দেখছি কুমির ভেসে বেড়াচ্ছে। আমি তো মাছ শিকার করতে এলাম, এখন নদীতে নামলে এই দুষ্ট পাজি কুমিরটা তো আমাকে খেয়ে ফেলবে। এখন আমি কি করি? জীবনটা তো একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। জঙ্গলে শিয়ালের ভয়, এভাবে কি বেঁচে থাকা যায়? হে খোদা, তুমি বলো এখন আমি আমার ছানাদেরকে কি খাওয়াবো? হাসি যখন এভাবে কান্না করছিল, ঠিক তখনই কুমিরটি কিছু সময়ের জন্য নদীর ভেতরে চলে যায়। আর সেই সুযোগেই হাসি চুপি চুপি নদীতে নেমে ডুব দিয়ে কয়েকটা মাছ শিকার করে নেয়। আর মাছ শিকার করে হাসি যেই না কিনারায় উঠে আসে, তখনই কুমির তাকে দেখতে পায়। ওরে হারামজাদি হাসি, তুই এসেছিলি আর আমি একদম বুঝতে পারিনি। ইস, কি মিস যে করলাম।
হাঁসের মাংস আমার ছানারা খুব পছন্দ করে। এই চলে যাচ্ছিস কেন? দাঁড়া, আরো কয়েকটা মাছ শিকার করে নিয়ে যা। তুই না ধরতে পারলে আমি তোকে ধরে দিচ্ছি। তবুও যাস না হাসি, আয় মাছ নিয়ে যা। আমাকে তুমি বোকা পেয়েছো? এখন আমি তোমার কাছে মাছ নিতে চাই আর তুমি আমাকে ধরে খেয়ে ফেলো, তাই না? অতটা তো আমি নই। আজ তোকে ধরতে পারিনি তাতে কি হয়েছে? তোকে তো আবারও আসতে হবে এই নদীতে মাছ শিকার করতে। সেদিন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে শুনি? সেদিন আমি তোকে ধরে মেরে আমার বাচ্চাদের দিয়ে খাওয়াবো, বুঝেছিস? কুমিরের এমন কথা শুনে হাসি আরো ভীষণ চিন্তায় পড়ে গেল, কারণ জঙ্গলে এই নদী ছাড়া আর কোনো নদী নেই যে সে অন্য নদীতে মাছ শিকার করবে। এখন কি হলো? আগে এই নদী থেকে শান্তি করে মাছ শিকার করে নিয়ে যেতাম, কিন্তু এখন তো দেখছি এই নদীতেও আসতে পারবো না। সব দিক থেকেই দেখছি বিপদ ধেয়ে আসছে। এভাবে চলতে থাকলে তো আমাদের মাছানাদের মরা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। হে খোদা, এখন তুমি ছাড়া আমাদেরকে আর কেউই বাঁচাতে পারবে না। এই কথা বলেই হাসি মাছ দুটো নিয়ে তার বাসার দিকে চলল। হাসি বাসায় যাওয়ার পথে হঠাৎই তার সামনে এক ডাইনোসর চলে এলো। পেয়েছি, অনেকদিন থেকেই আমার ছানারা একটা হাঁস খাবে বলেছিল, কিন্তু আমি হাঁস খুঁজে পাচ্ছিলাম না। আজ নিজে থেকেই হাঁস আমার কাছে এসে হাজির হয়েছে। এই হাসি, চল চল, তোকে আমার ছানাদের জন্য নিয়ে যাব। তোর তো কপাল ভালো, তোর মতো পুচকে একটা হাসিকে আমার ছানারা খাবে। দেরি করিস না, চল চল, আমার আবার তাড়া আছে, আমাকে আবার শিকার ধরতে যেতে হবে। ওই যে কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এতদিন তো শুধু ওই দুষ্ট পাজি শিয়াল আমার পিছু লেগেছিল, এখন তো দেখছি শিয়াল, কুমির, ডাইনোসর সবাই আমাকে খেতে চাচ্ছে। মনে হয় এবার আর আমার রক্ষে নেই। ডাইনোসর দিদি, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তোমার ছানাদের জন্য নিয়ে যেও, কিন্তু নিয়ে যাওয়ার আগে এই মাছ দুটো আমার ছানাদের জন্য পৌঁছিয়ে দিতে দাও, কারণ তারা যে দুদিন থেকে কিছুই খায়নি। শেষবারের মতো আমি মা হয়ে এই মাছ দুটো ওদেরকে খাওয়াতে চাই। হাসির এমন কথা শুনে ডাইনোসরের খুব মায়া হলো, কারণ তারও দুটো ছানা আছে। সেই ছানা দুটোকে অন্য কেউ খেলে তার কেমন লাগবে, এটা ভেবে ডাইনোসর হাসিকে বলল, আমার ভুল হয়ে গেছে হাসি, আসলে আমি বুঝতে পারিনি প্রত্যেক মায়েরা তাদের সন্তানদের খুবই ভালোবাসে। আমাকে কেউ যদি শিকার করে খেয়ে নিত তাহলে আমার ছানাদের কি হতো? আমি খাবো না তোমাকে। যাও, তুমি তোমার ছানাদের জন্য এই মাছ দুটো নিয়ে যাও। ডাইনোসর দিদি, তুমি না খেলে কি হবে, কিন্তু আজ হোক কাল হোক আমাকে যে শিকার হতেই হবে। আমি আমার ছানাদেরকে মনে হয় বাঁচাতে পারবো না। কি বলছো হাসি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, সব খুলে বলো তো আমাকে। এরপর হাসি ডাইনোসরকে কুমির আর দুষ্টপাজি শিয়ালের অত্যাচারের কথা খুলে বলল। সব শুনে ডাইনোসর বলল, ওই কুমির আর শিয়ালের এত বড় সাহস, একজন মাকে খেয়ে নেবে? চলো হাসি, আমার সাথে চলো, আমি আজকে ওদেরকে শাসন করে দিচ্ছি। এরপর থেকে ওরা তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। চলো আমার সাথে। এরপর হাসি ডাইনোসরকে নিয়ে নদীর ঘাটে চলে গেল, আর নদীর ঘাটে গিয়ে ডাইনোসর কুমিরকে বলল, এই বজ্জাত
কুমির, তুই নাকি এই হাসিকে খেতে চেয়েছিস? খা দেখি, খা দেখি তোর কত বড় সাহস, আমার সামনে এসে খা। ও আমার বন্ধু, আজকের পর থেকে যদি তুই ওর দিকে চোখ তুলে তাকাস, তাহলে তোর চোখ দুটো তুলে আমি আমার বাচ্চাদের দিয়ে দিব। ওরা তোর চোখ দিয়ে ফুটবল খেলবে। কানের ভেতর কি কথা ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ ডাইনোসর দিদি, খুব ঢুকেছে। আমি ওই হাসিকে খাওয়া তো দূরের কথা, আমি ওর দিকে চোখ তুলে তাকাবো না পর্যন্ত। আর হাসি যদি এই নদীতে আসে মাছ শিকার করতে, উল্টা আমি ওকে মাছ শিকার করে দিব। তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও ডাইনোসর দিদি। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এরপর হাসি ডাইনোসরকে নিয়ে গেল শিয়ালের কাছে। ডাইনোসরকে দেখে তো শিয়াল ভয়ে কাঁপতে লাগলো, আর শিয়ালকেও ডাইনোসর আচ্ছা করে শাসিয়ে দিল। আর শিয়াল ডাইনোসরের ভয়ে এই জঙ্গল ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল। তারপর থেকেই হাসি তার ছানা দুটোকে নিয়ে এই জঙ্গলে সুখে শান্তিতে বাস করতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলের নদীর ধারে বাস করত এক হাসি আর এক হাসা। একদিন হাসা নদী থেকে মাছ শিকার করে বাসায় ফিরছিল। পথে গাছের আড়ালে ওত পেতেছিল এক দুষ্ট শিয়াল। হাসা সেই গাছের কাছাকাছি আসতেই দুষ্ট পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে লাফ দিয়ে গিয়ে হাসার ঘাড়টি মটকে দিল, আর হাসা তরপাতে তরপাতে সেখানেই মারা গেল। সকাল সকালই একটা শিকার পেয়ে গেলাম। এত তাড়াতাড়ি যে একটা শিকার ধরতে পারবো এ তো আমার জানাই ছিল না। ঘাপটি মেরে ঝোপের আড়ালে লুকিয়েছিলাম। শিকারটা কাছাকাছি আসতেই ছপাং করে সামনে এসে খপাং করে ধরে ঘাড় মটকে দিলাম, আর শিকারটার সাথে সাথে আমার হয়ে গেল। এখন তাড়াতাড়ি এটাকে কচকচ করে খেয়ে এখান থেকে চলে যাই, গুহায় গিয়ে লম্বা একটা ঘুম দিব। এই বলে দুষ্ট শিয়াল হাসাটাকে কচকচ করে চিবিয়ে খেয়ে সেখান থেকে চলে গেল। দুষ্ট পাজি শিয়ালের এমন কর্মকাণ্ড গাছের ডাল থেকে এক টুনি পাখি দেখে ফেলল। টুনি আর সেখানে এক মুহূর্ত দেরি না করে হাসি দিদি জলদি বেরিয়ে এসো, তোমার যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে টুনি, ডাকছিস কেন? আমার আবার কি সর্বনাশ হলো? হাসি দিদি, তোমার স্বামী যে নদী থেকে মাছ শিকার করে নিয়ে বাসায় ফিরছিল, আর পথের ধারে ঝোপের আড়ালে এই জঙ্গলের দুষ্ট পাজি শিয়ালটা লুকিয়েছিল। তোমার স্বামী সেখানে আসতেই ওই দুষ্ট পাজি শিয়ালটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে তোমার স্বামীর ঘাড় মটকে দিল। আমার চোখের সামনেই তরপাতে তরপাতে হাসা ভাই সেখানেই মারা গেল। হে তুই কি বলছিস টনি? ওই দুষ্ট শিয়াল আমার এত বড় সর্বনাশ করলো। হাসি যখন এসব বলে কান্না করছিল তখনই সেখানে হাসির মেয়ে হেনা চলে এলো। কি হয়েছে আমার মায়ের? আমার মা এভাবে কাঁদছে কেন? মা মা কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন মা? ও মা বলো কি হয়েছে তোমার? মা হেনা, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। এই বনের দুষ্ট পাজি শিয়ালটা তোমার বাবাকে খেয়ে ফেলেছে। টুনি সেটা নিজের চোখে দেখেছে রে মা। তুই যে এতিম হয়ে গেলি রে মা। তুই যে আর কাউকে বাবা বলে ডাকতে পারবি না। কেন না হাসি দিদি, কপালে যা ছিল তাই তো হয়েছে। তবে তুমি ওই দুষ্ট পাজি শিয়ালকে ছেড়ো না, ওকে তুমি উচিত শিক্ষা দেবে। ওই জঙ্গলে থাকলে আমরা কেউই ওর হাত থেকে বাঁচতে পারবো না, কেউ না। এ কথা বলে টনি সেখান থেকে চলে গেল, আর হাসি আর তার মেয়ে হেনা দুজনেই কাঁদতে লাগলো।